নমস্কার। আজকের আলোচনার বিষয় হল সরল সুদ কষা, মাধ্যমিকের একটা খুব খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি জানি অনেকেরই এই সুদ কষার অঙ্ক দেখলেই একটা ভয় কাজ করে, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের এই আলোচনাটা মন দিয়ে শুনলে সরল সুদ কষার কোনো অঙ্ক, মানে কোনো অঙ্কই আর কঠিন লাগবে না। আমরা একদম ধরে ধরে এক এক করে প্রত্যেকটা টাইপের সমস্যার সমাধান করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, এই পুরো চ্যাপ্টারটা মানে সরল সুদ কষার পুরো অধ্যায়টাই কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা সূত্রের উপর, জাস্ট একটা সূত্র। আর সেই সূত্রটা হলো I = P × T × R/100। আচ্ছা, এখানে I মানে হলো সুদ বা ইন্টারেস্ট, P হলো আসল বা প্রিন্সিপাল, T হলো সময় বা টাইম। আর এইখানে একটা খুব জরুরি কথা, টি কিন্তু সবসময় বছরে হিসাব করতে হবে, অলওয়েজ ইন ইয়ার্স। আর আর হলো বার্ষিক সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট। মনে রাখতে হবে এই একটা সূত্র দিয়েই আমরা এই চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলব। তো এই সূত্রটাই আমাদের ব্রহ্মাস্ত্র। কেমন? তো আমরা এগোবো কি করে? দেখুন, আমরা একদম ধাপে ধাপে এগোবো। প্রথমে একদম বেসিক অঙ্ক, মানে সরাসরি সুদ কি করে বের করতে হয় সেটা শিখব। তারপর আমরা দেখব সবৃদ্ধি মূল বা সুদ আসল, মানে টোটাল অ্যামাউন্ট কি করে ক্যালকুলেট করতে হয়। এর পরের ধাপে অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া হবে, মানে যদি আসল, সময় বা সুদের হার এই তিনটের কোনো একটা না দেওয়া থাকে, সেটা কি করে খুঁজে বের করতে হয় তা শিখব। তারপর আসবে দুটো আলাদা সিচুয়েশনের মধ্যে তুলনা করার অঙ্ক। আর সবশেষে আমরা কিছু স্পেশাল প্রবলেম সলভ করব, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, সূচনা ও সরল সুদ। এখানে আমরা কি করব? এখানে আমরা দেখব ওই সূত্রটার সবচেয়ে সহজ আর সরাসরি ব্যবহার। মানে আমাদের পি, টি, আর সব দেওয়া থাকবে, আর আমাদের শুধু সুদ বা আয়ের মানটা বের করতে হবে। একদম সিম্পল। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা একটু পড়া যাক। কি বলছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখুন, অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্রথম কাজ হলো ডেটাগুলো খুঁজে বের করা। মানে পি কোনটা, টি কোনটা আর আর কোনটা, এটাই কিন্তু অঙ্ক সমাধানের ফার্স্ট স্টেপ। তো এখানে দেখুন, আসল বা পি হল 15,000 টাকা, সুদের হার মানে আর হল 12%, আর সময় বা টি হল 4 বছর। সব ডেটা পেয়ে গেছি। এবার শুধু আমাদের সেই মূল সূত্রে এই মানগুলো বসিয়ে দিলেই হবে। তাহলে আই কি হবে? আই হবে 15,000 গুণ 4 গুণ 12, আর পুরোটাকে ভাগ করতে হবে 100 দিয়ে। এবার দেখুন ক্যালকুলেশনটা, নিচের 100-র দুটো শূন্য আর ওপরের 15,000-এর দুটো শূন্য সোজা কেটে গেল। তাহলে পড়ে রইল কি? 150 গুণ 4 গুণ 12। এটা গুণ করলে কত হয়? 7,200। ব্যাস, উত্তর বেরিয়ে গেল। তাহলে সুদ দিতে হবে 7,200 টাকা। একদম সহজ, তাই না? এবার আসি দ্বিতীয় প্রশ্নে। এই অঙ্কটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে সময়টা সরাসরি বছরে দেওয়া নেই, এখানে সময়টা দেওয়া আছে দিনে। বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এই ধরনের অঙ্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর প্রথম কাজটাই হলো মোট দিন সংখ্যা বের করে সেটাকে বছরে কনভার্ট করা। আর আমি বলে দিচ্ছি, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভুলটা এখানেই করে। তাহলে চলুন আগের দিনটা গুনে নিই। জানুয়ারি মাস 31 দিনের, ফেব্রুয়ারি মাস 2005 সাল কি লিপ ইয়ার? না, তাই ফেব্রুয়ারি হবে 28 দিনের। লিপ ইয়ার হলে কিন্তু 29 দিন হতো, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর মার্চ 31, এপ্রিল 30 আর মে মাসের কতদিন ধরব? দেখুন, 27 মে পর্যন্ত সুদ গোনা হচ্ছে, তার মানে 27 তারিখের দিনটা বাদ যাবে। তাহলে মে মাসের ধরব 26 দিন। সব যোগ করলে মোট কতদিন হলো? 146 দিন। এবার এই দিনকে বছরে নিয়ে যেতে হবে। কি করে করব? 365 দিয়ে ভাগ করে। তাহলে আমাদের টি হল 146/365 বছর। ব্যাস, সবচেয়ে কঠিন কাজটা হয়ে গেছে। এবার শুধু সূত্রে মান বসানো। I = 2000 গুণ 146/365 গুণ 6 আর পুরোটা ভাগ 100 দিয়ে। এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 48 টাকা। কেমন? আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় বিভাগে। এখানে আমাদের বের করতে হবে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল নামটা শুনে কঠিন মনে হলেও জিনিসটা একদমই সোজা। সবৃদ্ধি মূল মানে হল সুদ আসল, মানে ইন্টারেস্ট আর প্রিন্সিপালের যোগফল।
তার মানে আমাদের দুটো স্টেপে কাজ করতে হবে। প্রথমে সুদ বের করব, তারপর সেই সুদটাকে আসলের সাথে জাস্ট যোগ করে দেব, ব্যাস। এই প্রশ্নটা একটু দেখুন, এখানে একটা মজার জিনিস আছে। সুদের হার আর সময় দুটোই কিন্তু ভগ্নাংশে দেওয়া। সুদের হার হল 8.1 আর সময় হল 1 বছর 3 মাস। এরকম ভগ্নাংশ দেখলেই অনেকে ঘাবড়ে যায়, কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। আমাদের প্রথম কাজই হবে এই ভগ্নাংশগুলোকে সুন্দর করে সরল করে নেওয়া। তো চলুন আগে সরল করে নিই। সুদের হার আর আছে 8.1 এটাকে ভাঙব কি করে? খুব সোজা, নিচের 3 দিয়ে 8কে গুণ করুন, 3 8 24, তার সাথে ওপরের 1 যোগ করুন, হল 25। তাহলে এটা হয়ে গেল 25/3। এবার সময় টি আছে 1 বছর 3 মাস। মাসকে বছরে নিতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হলো 1 আর 3/12 বছর। 3 দিয়ে 12কে কাটলে হয় 4, মানে 1.1 বছর। এটাকে সরল করলে কি হয়? 4 একে 4 আর 1 যোগ করলে 5, মানে 5/4 বছর। দেখুন কত সহজ হয়ে গেল। এবার আমরা সুদ বের করব। আয় হবে 960 গুণ 5/4 গুণ 25/3, আর পুরোটা ভাগ 100 দিয়ে। এটা সমাধান করলে সুদ বেরোবে ঠিক 100 টাকা। কিন্তু অঙ্কটা এখানে শেষ নয়, আমাদের সব বৃদ্ধমূল বের করতে হবে। তাহলে আসল আর সুদ যোগ করে দিই। 960 যোগ 100 মানে হলো 1060 টাকা। এটাই আমাদের ফাইনাল উত্তর। আচ্ছা, এই 4 নম্বর প্রশ্নটা কিন্তু একদম আগেরটার মতো, একই কনসেপ্ট। এখানেও আমাদের বের করতে হবে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। দেখুন, পি হল 3200, আর হল 6%, আর টি হল 2 বছর। সব দেওয়াই আছে। তাহলে কি করতে হবে? ঠিক ধরেছেন, প্রথমে সুদ বের করতে হবে, তারপর সেটাকে আসলের সাথে যোগ করে দিতে হবে। আমি চাই এটা সবাই নিজেরা একবার চেষ্টা করুক। ভিডিওটা পজ করে এখনই করে ফেলুন। চলুন এবার খেলার লেভেলটা একটু বাড়ানো যাক। আমরা এখন তৃতীয় বিভাগে, যেখানে আমাদের কোনো একটা অজানা রাশি খুঁজে বের করতে হবে। মানে হয়তো সুদ দেয়া থাকবে, কিন্তু আসলটা কত তা বের করতে হবে, অথবা আসল দেওয়া আছে কিন্তু সুদের হারটা কত সেটা বের করতে হবে। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের অস্ত্র কিন্তু সেই একটাই, I=PTR/100। শুধু সূত্রটাকে একটু এদিক ওদিক করে ব্যবহার করতে হবে। এই প্রশ্নটা দেখুন, এখানে বলা হয়েছে শোভাদেবী একটা ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। 2 বছর পর সুদ পেয়েছেন 840 টাকা, আর সুদের হার ছিল 5.25%। প্রশ্ন হল, তিনি কত টাকা জমা রেখেছিলেন? মানে আমাদের আসল বা পি এর মান বের করতে হবে। সুদ বা আয় দেওয়া আছে, সময় বা টি দেওয়া আছে, হার বা আরও দেওয়া আছে। তাহলে আমাদের মূল সূত্র I=PTR/100, এটাকেই একটু সাজিয়ে পি এর মান বের করতে হবে। দেখুন, I=P*T*R/100। এখান থেকে পিকে আলাদা করলে কি হবে? 100 গিয়ে আই এর সাথে গুণ হবে, আর টি আর নিচে ভাগে চলে আসবে। মানে P=I গুণন 100 ভাগ টি গুণ আর। এবার শুধু মানগুলো বসিয়ে দিই। P=840 গুণন 100 ভাগ 2 গুণন 525। এবার দেখুন নিচে একটা দশমিক সংখ্যা আছে 5.25। এখানে অনেকেই ভুল করে। একটা সহজ টিপস দিই, দশমিক তুলে দিন। দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাই উপরে একটা 100 দিয়ে গুণ করে দিন। তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে, ভুলের চান্সও কমে যাবে। এটা সমাধান করলে আমরা পাবো P=8000 টাকা। তার মানে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এবার যে প্রশ্নটা আসছে, এটাতে 3-4টে স্টার দিয়ে রাখুন। এটা পরীক্ষায় খুব আসে। প্রশ্নটা কি? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো টাকার অঙ্ক বলা নেই। বলা নেই যে 500 টাকা না 1000 টাকা, শুধু বলা আছে টাকাটা ডাবল হয়ে যাবে। এই ধরনের অঙ্কে একদম ভয় পাবেন না। এর কৌশলটা হলো আসলটাকে x অথবা 100 টাকা ধরে নেওয়া। এটাই হলো এই অঙ্কের আসল চাবিকাঠি। আচ্ছা, এর পেছনের লজিকটা কি? ধরুন আসল বা পি হলো x টাকা, তাহলে টাকাটা দ্বিগুণ হলে সুদাসল কত হবে? 2x টাকা। তাহলে সুদ বা আয় কত হলো? সুদ আসল থেকে আসল বাদ দিন, মানে 2x - x, অর্থাৎ x টাকা। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো কোনো টাকা দ্বিগুণ হওয়ার মানে হলো সুদ আর আসল সমান হয়ে যাওয়া,
আই আর পি সমান। এবার আমরা সময়ের সূত্রটা ব্যবহার করব। টি ইজ ইকুয়াল টু আই গুণ আর 100 ডিভাইডেড বাই পি গুণ আর। মান বসাই। টি ইজ ইকুয়াল টু এক্স গুণ 100 ডিভাইডেড বাই এক্স গুণ 6। দেখুন ওপরের এক্স আর নিচের এক্স কেটে গেল, এটাই মজা। তাহলে পড়ে রইল 100/6 মানে 16 × 2 = 3 বছর। কিন্তু উত্তরটা এভাবে রাখলে হবে না, 2-3 বছরকে মাসে নিতে হবে। 1 বছরে 12 মাস, তাহলে 2-3 বছর মানে 12 দিয়ে গুণ করুন। 12 গুণ 2-3 মানে 8 মাস। তাহলে আমাদের ফাইনাল উত্তর হল 16 বছর 8 মাস। এই 8 নম্বর অঙ্কটাও কিন্তু অনেকটা আগেরটার মতোই। এখানে বলা আছে সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। তার মানে কি? মানে যদি আসল পিকে আমরা x ধরি, তাহলে সুদ আই হবে 3x/8। সময় টি দেওয়া আছে 6 বছর। আমাদের বের করতে হবে সুদের হার বা আর। একদম সোজা, আর এর সূত্রে এই মানগুলো বসিয়ে দিলে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। এবার আমরা ঢুকছি চতুর্থ বিভাগে। এখানে আমরা দেখব দুটো আলাদা সিচুয়েশনের মধ্যে তুলনা করার অঙ্ক। মানে আমাদের দুটো আলাদা পরিস্থিতি দেওয়া থাকবে আর সেগুলোর মধ্যে তুলনা করতে হবে। ভয় পাবেন না, আমাদের মূল সূত্র কিন্তু সেই একটাই। শুধু এখানে সূত্রটাকে একবার নয়, দুবার ব্যবহার করতে হবে। অঙ্কগুলো দেখতে একটু বড় হতে পারে, কিন্তু স্টেপগুলো জানলে এগুলো খুব সহজ। এই প্রশ্নটা দেখুন, একদম বাস্তব জীবনের সমস্যা। একজন কৃষক 5,000 টাকা ধার নিতে চান। তার কাছে দুটো অপশন: 1 সমবায় সমিতি, যেখানে সুদের হার 4%; 2 ব্যাংক, যেখানে সুদের হার 7.4%। প্রশ্ন হলো কোথা থেকে লোন নিলে তার সুবিধে হবে আর বছরে কত টাকা বাঁচবে। তো আমাদের দুটো ক্যালকুলেশন করতে হবে। প্রথমে সমিতির ক্ষেত্রে 1 বছরের সুদ বের করি। আয় হবে 5,000 গুণ 1 গুণ 4 ভাগ 100 মানে 200 টাকা। এবার ব্যাংকের ক্ষেত্রে 1 বছরের সুদ বের করি। আয় হবে 5,000 গুণ 1 গুণ 7.4 ভাগ 100, এটা হবে 370 টাকা। তাহলে দেখাই যাচ্ছে সমিতিতে সুদ কম। কতটা কম? বছরে কত টাকা বাঁচবে? 370 থেকে 200 বাদ দিন, মানে 170 টাকা। তাহলে সমিতি থেকে ঋণ নিলে তার বছরে 170 টাকা সাশ্রয় হবে। এই অঙ্কটাতে দুজন ব্যক্তি আছেন, অমল রায় আর পশুপতি ঘোষ। দুজনে 2,000 টাকা 3 বছরের জন্য জমা রেখেছেন, কিন্তু আলাদা আলাদা জায়গায়। আমাদের কাজ হলো তাদের সুদের হারের অনুপাত বা রেশিও বের করা। তাহলে স্টেপ বাই স্টেপ এগোই। প্রথমে অমল রায়ের কেসটা দেখি। তিনি সুদ আসল পেয়েছেন 2,360 টাকা। তাহলে শুধু সুদ কত? 2,360 থেকে আসল 2,000 বাদ দিই, মানে 360 টাকা। এই সুদ থেকে আমরা তার সুদের হার আর বের করতে পারি, যেটা আসবে 6%। এবার পশুপতি ঘোষের পালা। তিনি পেয়েছেন 2,480 টাকা। তাহলে তার সুদ হল 480 টাকা। এখান থেকে তার সুদের হার আর বেরোবে 8%। এবার দুজনের সুদের হারের অনুপাত কত হল? 6:8। এটাকে সরল করলে কি হয়? 2 দিয়ে কাটলে হয় 3:4। এটাই আমাদের উত্তর। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে মানে পঞ্চম বিভাগে চলে এসেছি। এই সেকশনের নামই হলো কিছু বিশেষ সমস্যা। মানে এই অঙ্কগুলোর সমাধান করতে একটু অন্যভাবে, একটু স্মার্টলি ভাবতে হবে। আর বলে রাখি, এগুলো কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা খুব মন দিয়ে বুঝতে হবে। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো একটা মূলধন মানে আসল 7 বছরে সুদে আসলে হয় 7,100 টাকা, আর ওই একই আসল 4 বছরে সুদে আসলে হয় 6,200 টাকা। আমাদের বের করতে হবে দুটো জিনিস, আসল কত আর সুদের হারই বা কত। দেখুন, এই অঙ্কটার সমাধান করার একটা খুব সুন্দর পদ্ধতি আছে। আমাদের কাছে দুটো সমীকরণ আছে, তাই না? একটা হলো আসল প্লাস 7 বছরের সুদ ইকুয়াল টু 7,100 টাকা। আরেকটা হলো আসল প্লাস 4 বছরের সুদ ইকুয়াল টু 6,200 টাকা। এবার যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দিই, তাহলে কি হবে? আসল আর আসল কেটে যাবে, পড়ে থাকবে শুধু 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ, মানে 3 বছরের সুদ। আর টাকার অঙ্কে বিয়োগ করলে কি হয়? 7,100 থেকে 6,200 বাদ দিলে হয় 900 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 3 বছরের সুদ হলো 900 টাকা। কি দারুণ, তাই না? তাহলে 1 বছরের সুদ কত? 900কে 3 দিয়ে ভাগ করুন,
মানে ৩০০ টাকা। এবার আমরা আসল বের করব। আমরা জানি ৪ বছরের সুদ আসল ছিল ৬,২০০ টাকা। তাহলে ৪ বছরের সুদ কত? ১ বছরে ৩০০ হলে ৪ বছরে হবে ১২০০ টাকা। তাহলে আসল কত? ৬,২০০ থেকে ১২০০ বাদ দিন, মানে ৫,০০০ টাকা। দেখুন আসল বেরিয়ে গেল। এবার সুদের হার বের করা তো জলভাত। আর ইকুয়াল টু ১ বছরের সুদ গুণ ১০০ ভাগ আসল গুণ ১। মান বসালে আমরা পেয়ে যাব ৬%। এই পদ্ধতিটা মাথায় গেঁথে নিন, পরীক্ষায় খুব কম সময়ে এই কঠিন অঙ্কটা করে ফেলতে পারবেন। তো আজ আমরা সরল সুদ কষার একদম গোড়া থেকে শুরু করে সব ধরনের সমস্যার সমাধান করা শিখে নিলাম। আশা করি এই অধ্যায়টা নিয়ে আর কোনো ভয় বা দ্বিধা নেই। মনে রাখতে হবে শুধু দুটো জিনিস, ওই একটা মাত্র সূত্র আর প্রশ্নটা খুব মন দিয়ে পড়া। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় ঢুকিয়ে দিয়ে যাই। আচ্ছা, যদি সুদটা সরল না হয়ে চক্রবৃদ্ধি হতো, মানে সুদের ওপরও আবার সুদ, তাহলে অঙ্কগুলো কিভাবে সমাধান করা যেত? এটা নিয়ে একটু ভাবতে থাকুন, কারণ আমাদের পরের আলোচনার বিষয় হবে চক্রবৃদ্ধি সুদ। সবাই খুব ভালো থাকবে।